নতুন সদস্য আসার খুশিতে নিয়ন সাহেব বেশ বড় করে আয়োজন করেছেন নিজের বাড়িতে। নাতির ঘরে পুতি আসছে বলে কথা তার। বেশি লোকজন পূর্ণির পছন্দ না, তাই তেমন কাউকে বলা হয়নি। তবে আহমেদ ভিলা এই প্রথম এত খুশিতে ঝলমলিয়ে উঠেছে। নিয়ন সাহেবের মুখ দিয়ে তো হাসি সরছেই না। শেষে তিনি এত খুশি হয়েছিলেন আসমানির জন্মের সময়। তখন থেকেই মনে কোথাও একটা সুপ্ত ইচ্ছে রয়ে গিয়েছিল, যেন তিনি পূর্ণির সন্তান দেখে যেতে পারেন। এরপর তার বড় আব্বা ডাক শুনেই জীবন সার্থক হবে পুরো। পূর্ণি প্রেগনেন্ট জানার পর মায়া বেগম আর আকাশ আহমেদ এক প্রকার জোর করেই পূর্ণিকে তাদের বাড়িতে এনে রেখেছেন। রেহেবার প্রথমে রাজি না হলেও শেষে নিয়ন সাহেবের কথায় রাজি হয়েছে। তিনি আকুল অনুভূতির সাথে নিজের নাতনিকে এই কয়েকটা মাস নিজের সাথে রাখতে চেয়েছেন। রেহেবার এই আবদার আর ফেরাতে পারেনি। মেয়েটা ছোট থেকে কোনো আপনজন পায়নি বলতে গেলে। এখন যখন সুযোগ পাচ্ছে, থাকুক না। যা তাকে খুশি করবে রেহেবার তাতেই খুশি। পুরো বিকেলটা জুড়ে সেলিব্রেশন চলল। বাড়তি বলতে গেলে ওই কেক কাটা, স্নো স্প্রে নিয়ে খেলা। নয়তো বিগত কয়েকটা দিন ধরেই আহমেদ ভিলা আনন্দমুখর। আর একটা জিনিস বেশি হয়েছে বটে, নিয়ন সাহেব নিজের কাছের কয়েকজন ফ্রেন্ড, কাজিনদের ডেকে পূর্ণির সাথে পরিচয় করে দিয়েছেন শেখ বাড়ির সন্তান হিসেবে। আর বেশ ভালোভাবেই দোয়া করেছেন পূর্ণিকে সবাই, গিফটও দিয়েছেন। সবটা সময় জুড়ে পূর্ণির ঠোঁটে হাসি থাকলেও মনটা তার অন্য জায়গাতেই পড়ে আছে। রেহেবারের গুরুত্বপূর্ণ কাজ আছে বলে সে আগের দিন বৃষ্টিবিলাস ম্যানশনেই ছিল। পূর্ণি মন খারাপ করায় তাকে আশ্বস্ত করে বলেছিল পরের দিন বিকেলের মধ্যেই সে আহমেদ ভিলাতে চলে আসবে। কিন্তু এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, অথচ মানুষটার দেখা নেই। সবার সাথে পরিচয় করার সময় পূর্ণি একটু ভয়ে ছিল। রেহেবার সাথে থাকলে একটু ভরসা পেত বলে বারবার তাকেই খুঁজেছিল। যদিও তারা পূর্ণিকে বিব্রত বোধ করাননি, বেশ ভালোভাবেই তার সাথে ব্যবহার করেছেন, দোয়া করেছেন। পূর্ণির একটা সময় আসলেই মনটা ভরে এসেছিল। এত মানুষের ভালোবাসা, দোয়া সে আগে পায়নি, আর না পেয়েছে এত অ্যাটেনশন, প্রায়োরিটি। তাও কখনো কখনো তার পূর্বা বেগমের জন্য মন খারাপ হয়। পূর্বা বেগম ভীষণ ভেঙে পড়েছেন। এরপর একদিন পূর্বা বেগম এসেছিলেন তার কাছে। ক্ষমা তো চেয়েছেনই, সাথে এও বলে গেছেন তিনি আর এই দেশে থাকবেন না, অনেক পাপ করেছেন। তিনি এবার যতটা শোধরানো যায় চেষ্টা করবেন। পনি কিছু বলেনি, যত সে রাগ করুক, জন্মদাত্রী তো তার। সে শত হলেও এটা অস্বীকার করতে পারবে না। তাই সবটুকু উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছে। তিনি যা করবেন অবশ্যই পূর্ণির ভালোর জন্য। ভাবি, ভাইয়া এলো না কেন? আমিহার কথায় পূর্ণি ভাবনা থেকে বেরিয়ে এসে নিরস গলায় বলল, আসবে তো বলেছিল মিনি, তারপর জানি না। কল করব আমি? 2 মিনিট আগেই করলাম আমি, সুইচ অফ বলছে তো। হ্যাঁ, ভাইয়ের কাজের জন্য তো আবার বেশিরভাগ সময় ফোন সুইচ অফ থাকে। পূর্ণি ঠোঁট উল্টে আমিহার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমিহার নিজেরও বেশ খারাপ লাগছে। সে উঠে গিয়ে ডাইনিং টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়ালো। টেবিলের সবার সাথে জোহান কথা বলছিল, আর আকাশ আহমেদ আর আসমানের হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। আমেহাকে দেখে জোহান হাতের ট্রেটা রেখে এগিয়ে এলো। আমেহার চুলগুলো কপালের পাশে দিয়ে কানে গুজে বলল, কি হয়েছে? মুখে অমন আমাবস্যা নেমেছে কেন? আমেহা ধীর স্বরে বলল, ভাইয়া এখনো আসেনি, তাই ভাবে মন খারাপ করছে। আপনি জানেন ভাইয়া কখন আসবে? জোহান চিন্তিত হয়ে ঘড়ি দেখল। এর মধ্যেই তার ফোনের রিং বেজে উঠল। ফোন কানে দিয়েই জোহান ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি আসছি। ফোনটা কেটে আমেহার দিকে তাকিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। দেখছি আদরকে পাই কি না। তুমি টেনশন করো না। বলেই জোহান হন্তদন্ত পায়ে বেরিয়ে পড়ল। আমেহা হতভম্বের মতো চেয়ে রইল সেই দিকে। তুমি আবার আজ বক্সিং ম্যাচে গিয়েছিলি? সেদিন যে বললি ছেড়ে দিয়েছিস ম্যাচ খেলা। সোহানের কথায় রেহেবারের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল, কিন্তু চোখে ভয়ঙ্কর শীতলতা। সে ধীরে ধীরে শার্ট গায়ে গলাতে লাগলো। পেশিবহুল পেটানো শরীরটায় দু একটা ছোট ছোট নতুন ক্ষত দেখা গেল। এতে তার কোনো হেলদোল দেখা গেল না। বলিষ্ঠ দেহটা কি পাথর দিয়ে তৈরি করেছে নাকি কে জানে। ছেড়ে তো দিয়েছিলাম। সাব্বিরের জোরে জোরেতে জাস্ট দেখতে এসেছিলাম এক ঝলক, কিন্তু বাচ্চাটা ভুলে গিয়েছিল রেহেবার শিকার ছাড়লেও তার থাবার ধার কমেনি। গম্ভীর গলায় বলেই রেহেবার এক মুহূর্ত থামলো। তারপর টেবিলে রাখা বোতলের ঢাকনা খুলে পানি খেলো এক ঢোকে। তারপর তাচ্ছিল গলায় বলল, কলিজা আছে বলতে হবে। ডিকেটটার বনে দাঁড়িয়ে বনের রাজাকে চ্যালেঞ্জ করেছিল। জোহান ঢোক গিলল। এই প্রতিপক্ষকে জোহান নতুন দেখল। আগে রেহেবারের প্রতিপক্ষ সবকটাকেই জোহান চেনে। কি দরকার ছিল ভাই একটু আগের ভিডিওগুলো না দেখে মাতব্বরি দেখিয়ে রেহেবারকে উস্কানোর? এখন ফের কবে যাবার বক্সিং ম্যাচে ফিরতে পারবে কে জানে। ভেবেই জোহান দীর্ঘশ্বাস ফেলে বলল, বাচ্চা মনে করে ছেড়ে দিতি আদর।
এখন বেচারা কতদিন যে বেড়ে পড়ে থাকবে। আমি খেলতে নামিনি, আমি শাস্তি দিতে নেমেছিলাম। আর জানিস সবচেয়ে মজা কোথায়? ওর চোখে আমি খেলা শেষ করার আগে একটা জিনিস দেখেছিলাম, ভয়। আসল খাঁটি নির্মম ভয়। রেহেবার মুচকি আসলো, তারপর শেষবারের মতো বলল, আজকে শুধু একটাকে শিখিয়েছে, যদি কেউ আবার একই ভুল করে তবে আবার তাকে একইভাবে মনে করিয়ে দেব। রেহবার শুধু রিং ছেড়েছে, কিন্তু নিজের রাজত্ব নয়। জোহান হাঁপ ছাড়ল। পাশ থেকে রেহেবারের বক্সিং গ্লাভসগুলো তুলে বলল, আচ্ছা ঠান্ডা হ, বাড়ি চল, ভাবি রেগে ফায়ার হয়ে আছে। রেহেবারের গম্ভীর চিত্ত পাল্টে নরম হয়ে গেল। পকেট হাত চেয়ে বলল, আমার ফোনে চার্জ নেই, তোরটা দিয়ে একবার কল করতো। জোহান ফোনটা নিয়ে পূর্ণির নম্বর ডায়াল করলো। পূর্ণি রিসিভ করতেই জোহান বলল, ভাবি আদর কথা বলবে এই না। জোহানের কথা শেষ হওয়ার আগেই পূর্ণি তিরিক্ষি মেজাজে বলল, আমার তার সাথে কোনো কথা নেই ভাইয়া। তাকে বলে দেন যেন সোজা বাড়ি ফিরে যায়, এখানে আসার কোনো দরকার নেই। বলেই পূর্ণি নিজে থেকে কল কেটে দিল। জোহান একবার ফোন আর একবার রেহেবারের দিকে তাকালো। রেহেবার গভীর শ্বাস টেনে বলল, গাড়ি বার কর। তা কোন বাড়ি যাবি? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে রেহেবার এমন চোয়াল শক্ত করে অগ্নিঝরা চোখে তাকালো। জোহান তাড়াতাড়ি গাড়ির চাবি বের করে হেসে হেসে বলল, আরে আমি তো মজা করছিলাম ব্রো, আমি গাড়ি বের করছি, তুই আয়। বলেই জোহান এক দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। পূর্ণির আগে ফোঁসফোঁস করতে করতে সিঁড়ি দিয়ে উঠে গেল। কি পেয়েছে কি এই লোকটা তাকে? খালি তার মর্জিতে এসব হবে নাকি? পূর্ণির ইচ্ছের কোনো দাম নেই। এতগুলো দিন তো ব্যস্ত, তাকে কি পূর্ণি কিছু বলেছে? আজ তো একটা অনুষ্ঠান ছিল বলেই তাকে তাড়াতাড়ি আসতে বলেছিল সে নয় সময় মতো আসলো না, একটাবার কল দেবে না? সে কি জানে না ঘরে কেউ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে? রেবারে সে নিচে টুকটাক কথা বলেই সোজা বড় বড় পায়া ফেলে উপরে উঠে গেল। তার মহারানী আজ একটু বেশি রেগে আছে মনে হচ্ছে। আপাতত তার মান ভাঙানো বেশি জরুরি তার কাছে। রেহেবার রুমে ঢুকতেই চোখ গেল রাগে গজগজ করতে করতে কাপড় ভাঁজ করা পূর্ণির উপর। ফর্সাকালে লাল রংটা একটু বেশিই মানিয়েছে, সাথে রেগে যাওয়ার দরুন গোলগাল ছোট মুখটাও লাল হয়ে আছে। তবে একটা জিনিস দেখে রেহেবারের চোয়াল শক্ত হয়ে এলো। পূর্ণির জামাটা এতটাই বেশি টাইট ফিটিং, যার দরুন তার শরীরের সব ভাঁজ প্রায় স্পষ্ট। রেহেবার ঘুরে রুমের দরজা পুনরায় পিছন ঘুরে লক করতেই পূর্ণি মুখ তুলে সেই দিকে তাকিয়ে রেগে মেগে বলল, এখানে কি চাই? কেউ থাকে না এখানে, যেখানে থেকে এসছেন সেখানে যান। রেহেবার স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে নিজের ওয়াচ খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে বলল, এত টাইট ড্রেস পরেছো কেন? পূর্ণি নিজের দিকে একবার তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর আবার ফোঁসফোঁস করে বলল, আমার ইচ্ছে, আমি যা খুশি তাই করব। রেহেবার ব্রুকুচকে এক পা এক পা করে এগিয়ে আসতেই পূর্ণি চোখ পিটপিট করে পেছাতে গিয়ে বেডে পা লেগে পিছনে বসে পড়ল। রেহেবার পূর্ণির একদম সামনে গিয়ে চোখে চোখ রেখে হাসকি গলায় বলল, সো ক্যান আই ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু? পূর্ণি বিমূঢ় হয়ে ঢোক গিলে বলল। হোয়াট? রেহেবার নিজের বাঁ হাতের তর্জনী আঙুল পূর্ণির ঠোঁটে ছুঁয়ে ধীরে ধীরে নিচের দিকে সারা অঙ্গ ছুঁয়ে পেটের কাছে আসতেই পূর্ণি ঘন ঘন শ্বাস নিয়ে রেহেবারের হাত পেটিয়ে চেপে ধরল। রেহেবার ঠোঁট এলিয়ে হেসে পূর্ণির কানে ঠোঁট ঠেকিয়ে বলল, অ্যান্সার মাই ফার্স্ট কোয়েশ্চেন ডার্লিং। পূর্ণি কাঁপা কাঁপা গলায় বলল, এইটার উপর বড় লং জ্যাকেট আছে, আমার গরম লাগছিল তাই রুমে এসে খুলে রেখেছি। রেহেবার পূর্ণির কানে আরো দুবার ঠোঁট ছুঁয়ে বলল। দ্যাটস মাই গার্ল। রেহেবারের স্পর্শে আবার পূর্ণি তার সমস্ত রাগ ভুলে মেল্ট হতে যাচ্ছিল। তখনই রেহেবারের ঘনিষ্ঠ স্পর্শে তার কাঁধের শার্ট চেপে ধরতেই দৃশ্যমান হলো তার সত্য ক্ষত। পূর্ণি চোখ ঘুরিয়ে রেহেবারের হাতের কবজি দেখল, তারপর হালকা ধাক্কা দিয়ে রেহেবারকে সরিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। রেহেবার অবাক হয়ে দাঁড়িয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড সোনা? ডিড আই হার্ট ইউ এনিওয়্যার? পূর্ণি আহত গলায় বলল, আপনি আবার বক্সিং ম্যাচে গিয়েছিলেন রেহবার? রেহেবার এই প্রথম অস্বস্তি বোধ করল। ইতস্তত করে বলল, আমার পুরো কথাটা শোন। কোনো কথা নয়, আপনি আমায় দেয়া প্রমিস ভেঙে ফেলেছেন। আপনি একবারও চিন্তা করেন না এই ক্ষতগুলো দেখলে আমার কেমন ফিল হয়। বুক ফেটে যায় আমার। আপনার এতে কোনো যায় আসে না বলুন। বলেই পূর্ণি ছলছল করা চোখ নিয়ে রুম থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে দরজা দিয়ে দিল। রেহেবার চুপচাপ শুনল শুধু। পূর্ণি দৌড়ে যেতে তার হুঁশ ফিরল। এবার নিজের উপরে রাগে দেওয়ালে পাঁচ মারল। কি যে দরকার ছিল দেখতে যাওয়ার। এই নিয়ে নিজেকে দুষতে দুষতে দরজায় নক করলো কয়েকবার, কিন্তু পূর্ণি সাড়া দিল না। রেহেবার আবার ডাকতে যেতেই আসমানি এসে বলল তাকে নিজের দাদাদান ডাকছে। রেহেবার একবার দরজার দিকে তাকিয়ে
ধীরে ধীরে সব মেহমান চলে যেতে রেহেবার উপরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার পাশের রুমে গিয়ে দরজা নক করলো, কিন্তু এবারও পূর্ণি সাড়া দিল না। নিজের বাড়ি হলে এতক্ষণে রেহেবার কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলত। নেহাতি তার শ্বশুর বাড়ি, নয়তো এত ভদ্র সে মোটেই নয়। আরে আমাদের বনের রাজা বাইরে দাঁড়িয়ে কেন? ভাবি ঢুকতে দেয়নি নাকি? ব্যঙ্গ করে বলেই জোহান হেসে পকেটে হাত দিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। রেহেবার ঘাড় কাত করে অগ্নি দৃষ্টিতে তাকাতেই জোহান থতমত খেয়ে বলল, আরে ওভাবে তাকাস কেন? আই এম জাস্ট জোকিং ব্রো। বলেই আবার দাঁত বের করে হাসল। আমার ইচ্ছে করছে এখানের ভিডিও রেকর্ড করে তোর অফিসে পাঠিয়ে দিতে। তারাও দেখুক তাদেরকে সবসময় ডায়ের ভয়ের উপর রাখা তাদের অফিসার নিজের বউকে কতটা ভয় পায়। কলার ছাড় আদর, আমি আর কিছু বলবো না সত্যি। রেহেবার ওভাবেই জোহানের কলার ধরে ঝাঁকিয়ে বলল, রাস্কেল, আর একটা কথা বললেই রেলিং থেকে নিচে ফেলে দেব। না ভাই এমন করিস না, আমি এখনো বাবা ডাক শুনিনি। আমার কচি বউটা অপেক্ষা করছে আমার জন্য। আরে ভাই ছাড় না, নে তুই যা বলবি তাই করব, এবার ছাড়। রেহেবার কিছু বলতে গেলেও বলল না, রহস্যময় হেসে বলল, ভিতরে কি কেউ আছে? আমি আর 2-3 বার ডাকে পুনি দরজা খুলে চোখ কষলে বলল, মিনি তুমি? আমি অবাক গলায় বলল, ভাবি তুমি এখানে? পুনি ভাবুক গলায় বলল, আসলে আমার একটু চোখ লেগে গেছিল। কেন, কেউ কি ডাকছে? আমি আবার একইভাবে বলল, না না, তবে ভাইয়াকে গার্ডেনে দেখলাম একটা মেয়ের সাথে বসে গল্প করছে, আমি ভাবলাম ওইটা তুমি, তাই আর কি। পুনি চোখ বড় বড় করে বলল, কি, কোন মেয়ে? আমি তো বলতে পারবো না ভাবি, বাড়িতে তো আজ কত গেস্ট এসেছে, তার মধ্যেই কেউ হবে হয়তো। আমি অবাক গলাতেই বলল। পুনি আর কিছু না জিজ্ঞেস করে ওরকমই উস্কো খুস্কো চুল নিয়ে ঘরের স্যান্ডেল ছাড়া দৌড় দিল। আমি পেছন থেকে চেঁচিয়ে বলল, আসতে যাও ভাবি। আর আসতে, তার মাথার সার্কিট এখন কাজ করলে হয়। রেবার আবার কোনো মেয়ের সঙ্গে, সে কাছে আসতে দেয়নি বলে অন্য মেয়ের কাছে যেতে হবে নাকি তাকে? পূর্ণির চোখে আবার জলে ভরে উঠল। পূর্ণির চোখ আবার জলে ভরে উঠল। এই এক সমস্যা তার, রাগ উঠলেও চোখে জল চলে আসে, কষ্ট পেলে আবার আনন্দ পেলেও পূর্ণি নিজেই ভেবে পায় না তার চোখে এত জল আসে কোথা দিয়ে। পূর্ণির বুক ধকধক করছে, রাগে গা জ্বলছে। পার্ক সাইডে এসে দাঁড়াতেই সে দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে রেহেবার এক হাতে গাছের গুঁড়িতে ভর দিয়ে দাঁড়িয়ে, আর তার একদম কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা মহিলা অবয়ব। অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা রেহেবারের খুব কাছাকাছি, যেন একদম গা ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছে। পূর্ণির কানে কথাগুলো না গেলেও রেহেবারের মুখের হাসি স্পষ্ট দেখা যাচ্ছে, সে মিষ্টি হাসি যা একমাত্র তার জন্য সংরক্ষিত থাকার কথা। পূর্ণির রাগ এবার সপ্তমে পৌঁছল। পূর্ণির রাগ এক মুহূর্তে সপ্তমে পৌঁছল। একবার কি সে ভুল দেখছে? না, একদম না। রেহেবার এত আপন করে কার সঙ্গে কথা বলছে? সে এত মজা নিচ্ছে কেন? তার ধমনীতে গরম রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। আজ সে দুজনকে খুন করেই ছাড়বে। গজগজ করতে করতে বুনির সামনে এগিয়ে এলো, প্রচণ্ড রাগে তর্জনী উঁচিয়ে চেঁচিয়ে বলল, অফিসার, সত্যি করে বলুন তো এটা কে? রেহেবার ধীরে ধীরে পূর্ণির দিকে ঘুরল, একটু অবাক ভঙ্গিতে। তারপর এক চিলতে হাসি ধরে রেখেই বলল, পূর্ণি মিঠার, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। পূর্ণির রাগ যেন আরো তরতর করে বেড়ে গেল। রেহেবারের হাত ধরে সেখান থেকে টেনে এনে বলল, ক্লোজ ফ্রেন্ড? নিকুচি করেছে আপনার ক্লোজ ফ্রেন্ডের। আপনার ওই ক্লোজ ফ্রেন্ডকে আজ এমন শিক্ষা দিব, আর ক্লোজ হওয়ার আগে 1000 বার ভাববে। বলেই পুনি হুট করে পাশ থেকে একটা বড় ইটের টুকরো 2 হাতে তুলতেই রেহেবার ভরকে গেল। আরে পূর্ণিমা, কি করছো? রাখো এটা। আপনি সরুন, নয়তো আপনার মাথায় ফেলবো এটা। বলেই এক পা এগোতেই জোহান মাথার ফলস চুল গায়েব করে বোরকাটা খুলে ছিটকে দূরে সরে গিয়ে বলল, প্লিজ প্লিজ ভাবি, আমি তোমার সুইট দেবর, এমন করো না প্লিজ, আমার বউটা অকালে বিধবা হবে। পুনি ইট হাতে নিয়ে বিস্মিত চোখে দাঁড়িয়ে রইল। পুনির অবচেতন ভাব কাটতেই রেহেবারের দিকে তাকাতে দেখল সে অন্যদিকে ঘুরে হাসি আটকাবার চেষ্টা করছে। ভাবি, রেহেবার আমায় ব্ল্যাকমেল করে এসব করেছে, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, তুমি এবার বুঝে নাও। আরে আমার তরফ থেকে শাস্তিটা দিয়ে দিও। এই হালার বউ না থাকাই ভালো, শালা সবাইকে জ্বালিয়ে মারে। বলেই জোহান দৌড়ে চলে গেল। পুনি এবার অগ্নি চোখে রেহেবারের দিকে এগিয়ে তার কলার মুঠো করে ঝাঁকিয়ে বলল, অসভ্য শয়তান লোক, আমাকে রাগাতে আপনার এত ভালো লাগে?
রেহেবার এবার উচ্চস্বরে হেসে ফেলে পুনিকে জড়িয়ে নেয়, মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, বাপরে বাপ, এত জেলেসি ছোট্ট শরীরে। এখন তো দেখি মানুষ আমাকে খামাকে বলে আমার শরীরে রাগ বেশি। তুমি তো আমার থেকে একদম এগিয়ে ডাইরেক্ট খুন করতে যাচ্ছিলে। পুনি কান্নারত গলায় চেঁচিয়ে বলল, আপনি খুব খারাপ, খুব। আমায় কাঁদতে দেখলে খুব ভালো লাগে না? থাকবো না কিছুতেই আমি আপনার সাথে। বলেই পুনি দৌড়ে উপরে উঠে গিয়ে নিজের রুমের দরজা লক করতে যাবে, তার আগেই রেহেবার তা ঠেলে ঠুলে ঢুকে পড়ল। পূর্ণি তা দেখে আবার দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রেহেবার এবার আর গেল না পূর্ণিকে ডাকতে। আরাম করে বিছানায় শুয়ে ফোন নেড়ে খেটে একটা ভিডিও দিল স্ট্যাটাসে। পুনির আগে ফোঁসফোঁস করে বালিশ ঠিক করে শুয়ে রইল কিছুক্ষণ। বেহায়া মনটা এখনো ওই বদ লোকটার সান্নিধ্য চাইছে। পুরুষালী বুকটায় মাথা না রাখতে পেরে অস্থিরতা বেড়েই চলছে। পুনি খানিকক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে নিল। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখল রেহেবার স্ট্যাটাস দিয়েছে। রেহেবারকে তো সে কোনো কালে স্ট্যাটাস দিতে দেখেনি। এমনকি নিরামিষ লোকটা প্রোফাইল পিকও রাখে না নিজের। পুনির আলতার চুরি পরা হাতের একটা ছবি দেওয়া। পুনি মহা কৌতূহল নিয়ে সেই স্ট্যাটাস দেখতেই তার চক্ষু চরক গজ। কি, এটা তো তার ভিডিও। সেভাবে মাতালের মতো বিহেভ কবে করেছিল? ভালো করে লক্ষ্য করতেই বুঝলো এটা তো সেই দিনে চাঁদের রেহেবারের সাথে পার্টির দিন। মানে সেই দিন সে ড্রিঙ্ক করে এরকম করেছিল রাতে। পুনি তাড়াতাড়ি করে আবার দৌড়ে যায় রেহেবারের রুমে। রেহেবার পুনিকে দেখে নিষ্পাপ হেসে বলল, আরে তুমি এ ঘরে কিছু ফেলে গেছো নাকি? রেহেবারের এমন পিছে লাগা কথায় পুনির মাথা আরো গরম হয়ে গেল। দৌড়ে গিয়ে বেডে উঠে রেহেবারের পেটের উপর বসে ফোন নিয়ে ভিডিওটা দেখিয়ে বলল, এটা কি? হ্যাঁ, কেন দিয়েছেন আপনি এটা? মানুষজন কি ভাববে? রেহেবার ক্যাজুয়ালি ভাব নিয়ে বলল, কই কে, কি সুন্দর তো লাগছে তোমার ড্রাঙ্ক অবস্থায়। আর এটা তো একটুখানি দিয়েছে, পুরোটা দেখবে? বলেই রেহেবার নিজের ফোন থেকে পুরো ভিডিওটা দেখাতেই শেষ দিকে পুনির গাল কান লাল হয়ে উঠল। এসব আসলেই সে করেছিল, আর এই অভদ্র লোকটা সেটা রেকর্ডও করে রেখেছে। কি খারাপ! পুনি ফোনটা নিতে গেলেই রেহেবার ফোনটা লুফে নেয়, যার ফলে পুনির হাতে আসে না। পুনি কাঁদো কাঁদো গলায় বলে, বড় জোর আমি স্ট্যাটাস ডিলিট করতে পারি, তবে ভিডিওটা না। আমার বাচ্চা কাচ্চাদের দেখাতে হবে না তাদের মায়ের এই রূপ। পুনি মুখ কালো কালো করে আবার বলল, আচ্ছা, স্ট্যাটাস তাই করুন। মনে মনে ভাবলো একসময় রেহেবারের ফোন নিয়ে নয় ওটা ডিলিট করে দেওয়া যাবে। ফার্স্ট গো অ্যান্ড লক দ্য ডোর। পুনি চোখ ছোট ছোট করে তাকালেও কিছু বলল না। চুপচাপ গিয়ে ভেজানো দরজায় ছিটকিনি তুলে দিল। আবার এসে দূরত্ব বজায় রেখে বসতেই রেহেবার এক টানে তাকে নিচে ফেলে নিজের সাথে লক করে নিল। তারপর পুনির সামনেই স্ট্যাটাস ডিলিট করলো। করার আগে দেখিয়ে দিল সেটা শুধু পূর্ণির জন্যই অন ছিল। পূর্ণি এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবার কি? আমার উপর দিয়ে সরুন আগে। রেহেবার চোখ ছোট ছোট করে বলল, সরুন মানে? এতক্ষণ পরে কাজ শেষের পরে তোমার মনে হচ্ছে আমি এক্ষুনি সরে যাব? তুমি জানো না, সারাদিন কাজকর্মের পর বাড়ি এসে বউকে কাছে না পেলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকে না। পূর্ণির লজ্জায় গা লাল হয়ে এলে একপাশে মুখ ঘুরিয়ে বলল, এত যে বউ বউ করেন, তা কাজ করতে করতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলে আপনার মনে পড়ে না যে ঘরে আমার বউটা কেমন আছে, কি করছে? অন্তত একটা কল দিই তাকে। রেহেবার কাজ ঝাঁকিয়ে বলল, এতে মনে পড়ার কি আছে? সারাদিন কি করছো না করছো সবই তো দেখি। পূর্ণি চোখ ছোট ছোট করে বলল, মানে? রেহেবার নিজের ফোনটা পূর্ণির সামনে মেলতেই পূর্ণির চোখ বড় বড় করে বলল, কি সাংঘাতিক! আপনি এই বাড়ির সিসিটিভি হ্যাক করেছেন? রেহেবার গা ছাড়া ভাব নিয়ে বলল, করতেই হতো, আমার ছোট বউটাকে তো আর এমনি এমনি ছাড়া যায় না। পূর্ণি নাক ফুলিয়ে গর্বের সহিত বলল, আই এম 25 নাও, মিস্টার। তাই? বলেই রেহেবার পূর্ণিকে কাতুকুতু দিতেই পূর্ণি হেসে উঠল। রেহেবার থেকে ছাড়া পেতে পূর্ণি হেসে হাত পা ছুটতে লাগলো। পূর্ণির খিলখিলিয়ে হাসি দেখে রেহেবারও হেসে ফেলল। তারপর হুট করেই পূর্ণির গলায় মুখ ডুবিয়ে শান্ত হয়ে গেল। গাঢ় স্বরে ডাকলো, পূর্ণিমা। পূর্ণি হাসি থামিয়ে হালকা অবাক হয়ে বলল, হুম। লাঞ্চের পর থেকে আমি আর কিছু খাইনি এখনো। পূর্ণি আটকে উঠল, বিচলিত হয়ে বলল, এতক্ষণ আপনি না খেয়ে আছেন, আমাকে একবারও বলেননি কেন? ছাড়ুন। রেহেবারকে কিছু বলতে না দিয়েই পূর্ণি অস্থির ভঙ্গিতে উঠে
গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলে নিচে দৌড়ে গেল। রাত প্রায় 1টার কাছাকাছি, প্রায় কেউই নেই কিচেনে। পুনি তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো গরম করে প্লেটে নিয়ে এলো। ইস, মানুষটা এতক্ষণ না খেয়ে আছে, আর সে কিনা রাগারাগি করেছে। একটাবার অন্তত জিজ্ঞেস তো করতে পারতো খেয়েছে কিনা। পুনি নিজেকে দুষতে দুষতে তাড়াতাড়ি করে খাবার নিয়ে উপরে গিয়ে বেডের উপর উঠে বসল। হাত সে কিচেন থেকে ধুয়ে এসেছিল, তাই আর ধুতে হলো না। রেহেবার শোয়া থেকে উঠে বসল। পুনি আর কোনো কথা জিজ্ঞেস না করে নিজেই ভাত মেখে উদ্বিগ্ন মুখে রেহেবারের মুখে খাবার তুলে দিল। দীর্ঘ সময় তৃষ্ণার্ত থাকার পর জল পান করলে যেমনটা লাগে, রেহেবারেও ঠিক তেমন অনুভূত হলো। সে একদৃষ্টি তাকিয়ে রইলেও সামনে বসা তার জন্য চিন্তিত হয়ে তাকে খাইয়ে দেওয়া মেয়েটার দিকে। কি বলবে, একটু আগে কিনা মেয়েটা তার উপর রেখে ফায়ার হয়েছিল, এখন দেখো একদম শান্ত নদীর মতো কেমন যত্ন করে তার মুখে খাবার তুলে দিচ্ছে। এই প্রতিটা লোকমায় রেহেবারের জন্য পুনির ভালোবাসা আছে। পুনি রেহেবারকে খাইয়ে মুখটাও মুছিয়ে দিল। তারপর প্লেট রেখে এসে লাইট নিভিয়ে বেডে পিঠ ঠেকাতেই রেহেবারের পুনিকে টেনে নিল না, বরং নিজে সরে গেল তার কাছ থেকে। পুনি মিষ্টি হাসল। এবার নিজে থেকেই রেহেবারের মুখ ধরে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। রেহেবারও প্রশান্তির হাসি হেসে পুনিকে ভরিয়ে দিলেও পুরুষালী ঠোঁটের ছোঁয়ায়। অবশেষে সারাদিনের পর তাদের মান অভিমান শেষ হলো। একে অপরের সাথে মিশে গেলেও ধীরে ধীরে। পেরিয়েছে বেশ কিছু মাস। পুনির এখন 5 মাস চলছে। এই 5 মাস যেন 5 বছরের সমান হয়ে দাঁড়িয়েছে। পুনিকে তো বাড়ি থেকেই বেরোতে দেন না মিলি বেগম। পুনির তাই দিন যায় বই পড়ে, সিরিজ দেখে, মাঝে মাঝে আসমানের সাথে গল্প করে। এত কিছুর মধ্যেও পুনি একজনের অস্তিত্ব ভুলতে পারে না। সে না থেকে ও যেন থেকে গেছে পুনির মন মস্তিষ্কে। এখন সে আর কারোর সামনে প্রকাশ করে না তার এই আক্ষেপ। শুধু সময় পেলেই চেয়ে থাকে পুরনো অ্যালবামের দিকে। হ্যাঁ, সে কোকোকে মিস করে, খুব করে। মাঝে একবার বৃষ্টিবিলাস ম্যানশনে যাওয়ার পর সাহেব এসেছিল বুলেটকে নিয়ে। আশা থেকেই বুলেট দৌড়ে দৌড়ে কোকোকে প্রতিটা ঘরে খুঁজেছে। পূর্ণির জামা ধরে টেনেছে, সে কোথায় জানতে। পূর্ণি উত্তর দিতে পারেনি, কেঁদে গেছে পুরোটা সময়। নিজেকে দায়ী করেছে কোকোর এই না থাকাতে। পুনি কোকোর ফটোটায় হাত বুলালো, নীরস গলায় আওড়ালো, তুই চলে গেলি বল আমায় ছেড়ে? তুই না আমায় ছাড়া থাকতে পারতিস না? একদম মিথ্যে কথা ছিল ওইটা। এখন কিভাবে আছিস তাহলে? উল্টো আমারই তোকে ছাড়া থাকা মুশকিল হয়ে উঠছে। এত তাড়া ছিল তোর আমায় ছেড়ে যাওয়ার? আপি, তোমায় মা ডাকছে। আসমানের কথায় পুনি দ্রুত চোখের জল মুছে মুখে হাসি ফুটিয়ে বলল, আসছি আসু। তুমি আবার মন খারাপ করছিলে আপি? বলেই আসমানি এগিয়ে এসে কোকোর অ্যালবামটা হাতে নিল। পুনি মলিন হেসে বলল, আমি যতদিন বাঁচবো ওর জন্য মন খারাপ করব আসু, এটার পরিবর্তন হবে না। আসমানি দীর্ঘশ্বাস ফেলল। অ্যালবামটা রাখতেই মিলি বেগম খাবার প্লেট নিয়ে রুমে ঢুকলেন। পুনি তা দেখে চোখ মুখ কুচকে বলল, চাচি এখন না, উনি আসুক, একসাথে খাবো প্লিজ। মিলি বেগম চোখ রাঙিয়ে বেডে বসতে বসতে বললেন, না না, রেহিবার বাবার কড়া নির্দেশ আছে, রুটিনের এদিক ওদিক হওয়া যাবে না। এসে না হলে আবার বকা দিলে নাকের জলে চোখের জলে করবি। তার চেয়ে বলি শোন, খেয়ে নিয়ে অপেক্ষা কর, রেহেবার বেশি খুশি হবে। পুনি ঠোঁট উল্টে খেয়ে নিল। আসলেই রেবার বেশ রাগারাগি করে তার খাওয়া দাওয়া উল্টোপাল্টা হলে। এখন যেন একটু বেশি করা রুটিনে রাখে তাকে। পুনি সেই নিয়ে অভিযোগের শেষ নেই। রেবার দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতেই মিলি বেগম পিছন থেকে ডাকলেন। রেবার পিছন ফিরতেই তিনি মজা করে হেসে বললেন, আজও আপনি লেট রেবা সাহেব, উপরে গেলে কিন্তু খবর আছে। রেবার মৃদু হাসল, নমনীয় ভঙ্গিতে বলল, ও খেয়েছে চাচি? খাবে না বলে বায়না করছিল, আমি চেপে ধরে খাইয়ে দিয়েছি। মিলি বেগমের বলার ধরন দেখে রেবার কিঞ্চিত হেসে বলল, থ্যাংক ইউ চাচি, ওকে আগে কেউ এত আদর যত্নে রাখেনি। আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। এইভাবে বলে আমার মাতৃস্নেহকে অপমান করো না। আমি তো জানি মেয়েটা কোনো দিন কারোর ভালোবাসা পায়নি, আর আমার ওর প্রতি কিছু জোর করে করতে হয় না। কেমন জানি নিজের মেয়ের মতোই টান কাজ করে। মেয়েটা বড্ড সরল নিষ্পাপ। তাও চাচি, আপন করতে পারেই বা কয়জন? সবতে নিজের স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। মিলি বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি উপলব্ধি করতে পারেন পূর্ণির অবস্থান।
তিনিও তো এতিম, তাই মেয়েটাকে দেখলেই তার বুকটা হু হু করে ওঠে। এত মিষ্টি মেয়েটাকে কিনা সবাই দূরে সরিয়ে রেখেছিল এতদিন। আমি এখন চাই চাচি, এবার সত্যি রুমে ঢুকতে দেবে না। রে এবার ধীর গতিতে রুমের দরজাটা খুলতেই ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো, সাথে মিষ্টি একটা ঘ্রাণ। এই ঘ্রাণটা পূর্ণির, সে আশেপাশে থাকলেই দাপিয়ে বেড়ায় এই ঘ্রাণ। সাথে রেহেবারকে ফিলিং হোম টাইপ অনুভূতি দেয়। হালকা অন্ধকার আচ্ছন্ন রুমে পা দিতেই রেহেবারের দৃষ্টি আটকালো বিছানার দিকে। পূর্ণি এলোমেলোভাবে ঘুমিয়ে আছে, চুলগুলো ছড়িয়ে পড়েছে বালিশের গা বেয়ে। কিছু চুল গালে লেপ্টে এসে পড়েছে, কিছু চুল গালে এসে লেপ্টে আছে। একটা হাত গালের নিচে গুজে রাখা, অন্যটা বিছানার পাশে ঝুলছে। কম্বলের এক পাশ গায়ের উপর এলোমেলোভাবে পড়ে আছে, আর এক পাশ বিছানার নিচে গড়িয়ে গেছে। নিঃশ্বাসের সাথে সাথে তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে। ঠোঁট দুটো একটু ফাঁকা, যেন কোনো স্বপ্নের ভেতর ডুবে আছে। এবার দাঁড়িয়ে তাকিয়ে থাকলো, তার মধ্যে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল, সঙ্গে এক গভীর মায়া। দিনের শেষে হাজারো ব্যস্ততার পর এই দৃশ্যটাই তার সমস্ত ক্লান্তি ধুয়ে দেয়। আজ অনেক দেরি হয়ে গেছে তার, কিন্তু পূর্ণির এই ঘ্রাণ, তার প্রশান্ত মুখ, তার ঘুমের ভঙ্গি সব ভুলিয়ে দিচ্ছে সময়ের হিসেব। সে নিঃশব্দে দরজা বন্ধ করল, ধীর পায়ে এগিয়ে গিয়ে পূর্ণির পাশে বসে পড়ল। একটা সময় পূর্ণির নিঃশ্বাসের তালে তালে মিলিয়ে তার নিজেরও হৃদস্পন্দন যেন শান্ত হয়ে এলো। এই মেয়েটার টানেই তো সে তার কঠিন খোলস ছাড়তে বাধ্য হয়। মেয়েটা এত কোমল, রেবারে মাঝে মাঝে নিজের কঠিনতার উপর রাগ হয়। সব সময় সাবধানতা অবলম্বন করে যাতে মেয়েটার আঘাত না লাগে তার রুক্ষতায়। মেয়েটাকে সে নিজের রুক্ষতার মাঝে নিয়ে যেতে চায় না। মনে হয় সে এমন কোমল, নিষ্পাপী সুন্দর, যার ভেতর নেই কোনো কলুষতা। এবারে হঠাৎই চোখ চায় পুনির পেটের কাছে পড়ে থাকা শার্টের দিকে। শার্টটা পুনি নিজের সাথে পেঁচিয়ে রেখেছে। এবার আলতো হাসল, শার্টটা সরিয়ে পুনির উদর উন্মুক্ত করল। মুখ নামিয়ে সেখানে নিজের ঠোঁট স্পর্শ করে বলল, Dad is eagerly waiting for you, my little one. পুনি হালকা কেঁপে উঠল, নড়াচড়া করে আবার ঘুমের দেশে তলিয়ে গেল। ঠান্ডার চোটে নাক কাল লাল হয়ে গেছে দেখে রেবার এসিটা অফ করে ফ্যান চালিয়ে দিল। নিজে ফ্রেশ হয়ে এসে পুনির পাশে শুতেই পুনি ঘুমের ঘড়ি সরতে সরতে এসে রেবারের বুকের মধ্যে মুখ কুচে শুল। রেবার আলতো হেসে আরো ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। মেয়েটা আজকাল বেশি আহ্লাদি হয়েছে। রেবারের বকার আগেই কেঁদে ভাসিয়ে ফেলে, সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকে। মাঝে মাঝে রেহেবারকে মনে করে কল দিয়ে কথা বলতে হয়, নইলেই ম্যাডামের কি রাগ। বালিশপত্র নিয়ে আসমানের রুমে গিয়ে ওঠে। যদিও সকালে নিজেকে নিজের রুমেই পায়, তাও তার রাগ কমে না। শেষমেশ তাকে কোলে বসিয়ে মাফ চেয়ে আদর করে বসাতে হয়, তবে গিয়ে রাগ পড়ে ম্যাডামের। তারপর আবদার তো আছেই। একদিন রাত 12টার সময় উঠে বলে মাটি খাবো। রেবার প্রথমে মজা করছে ভেবেছিল, পরে পনির কান্নাকাটি দেখে বুঝলো আসলেই ব্যাপারটা সিরিয়াস। সেদিন কোনোভাবে চুপ করানো গেলেও পরের দিন দেখলো সে ঠান্ডার মধ্যে লুকিয়ে লুকিয়ে বরফ খাচ্ছে। রেবারকে দেখে ভয় ভয়ে ছুটে চলে এসেছিল রুমে। রেবার আর লেট করেনি। পরের দিনই ডক্টরকে দেখাতে তিনি বললেন এটা পিকার ডিসঅর্ডার, যা কিছু সংখ্যক গর্ভবতী মহিলাদের হয়ে থাকে। শরীরে আয়রন জিঙ্কের খামতি দেখা দিলে বেশি হয়, তাছাড়া এমনিও হতে পারে। অনেক সময় মানসিক অবসাদেও হয়। এতে তাদের উদ্ভট সব জিনিস খেতে ইচ্ছে করে, যেমন মাটি, চক, বরফ, ছাই। ডক্টর রেহেবারকে এই খাবারগুলোর বিকল্প হিসেবে পুনির পছন্দের খাবার দিতে বললেন। রেহেবার নিশ্চিন্ত হলো কিছুটা। পরবর্তীতে সে পুনির পছন্দের খাবার এনে ফ্রিজ ভরিয়ে রাখে। পুনি যখনই কিছু খাওয়ার বায়না করে তখন সে তার বদলে চকলেট, চাইনিজ ফুড ইত্যাদি জিনিস এনে ভুলিয়ে ভালিয়ে খাই দেয়। মাঝে মাঝে রাতে উঠে কোকোর জন্য কান্না করে সে। যদিও নিঃশব্দে কাঁদে সে, তবে রেহেবার ঠিকই টের পায়। বুকের মধ্যে অদৃশ্য এক শূন্যতা তাকে কুড়ে কুড়ে খায়। কান্নার শব্দ হয়তো কারো কানেও পৌঁছয় না, কিন্তু রেহেবার বোঝে। প্রতিবারই সে পূর্ণিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন তার বুকের উষ্ণতায় পূর্ণির যন্ত্রণা গলে যায়। সারাটা রাত সে পূর্ণিকে আঁকড়ে ধরে রাখে, নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু রেহেবার জানে শুধু জড়িয়ে ধরাই যথেষ্ট নয়। সে চায় পূর্ণি আবার নিজের মতো হোক, আবার প্রাণ ফিরে পাক। অনেক ভাবনার পর একদিন সে একটা ছোট্ট কুকুর ছানা নিয়ে আসে। ভেবেছিল এই ছানাটাই বুঝি পূর্ণির শূন্যতাকে কিছুটা হলেও পূরণ করবে, পূর্ণির মুখে আবার সেই পুরনো হাসিটা ফিরিয়ে দেবে। অথচ হলো উল্টোটা। পূর্ণি রেগে আগুন।
চোখ মুখ লাল হয়ে গর্জে উঠল, কিছুই শুনতে চাইল না। রেহেবার কিছু বলার আগেই দরজা লক করে বসে রইল সে। সারাদিন কাঁদল, কিছু খেলো না, কাউকে রুমেও ঢুকতে দিল না। অগত্যা রেহেবার কুকুর ছানাটিকে আমেহার কাছে দিয়ে এলো। রেহেবার ভেবেছিল পুনি কোকোর জায়গায় অন্য কাউকে বসাতে চায় না, তাই একসেপ্ট করতে পারেনি ছানাটিকে। কিন্তু তার ধারণা পাল্টালো রাতে, যখন পূর্ণি ঘুমের ঘরে বিড়বিড় করে উঠল। তখন রেহেবার বুঝল পূর্ণি ছানাটিকে গ্রহণ করেনি কোকোর জায়গা নিতে পারবে বলে নয়, বরং ভয়ে। তার ভয় হয়েছিল যদি আবার ভালোবেসে ফেলে, যদি আবার সেই প্রাণটা তার জীবনের একটা অংশ হয়ে যায়, যদি আবার আপন করে নেওয়ার পরও তাকে হারাতে হয়। পূর্ণি জানে সে আর একবার হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না। কোকোর চলে যাওয়া তার হৃদয়ে এক চিরস্থায়ী ক্ষত হয়ে আছে। সে ক্ষতর উপর আর একটা ভালোবাসার স্মৃতি আঁকা মানে আবার একদিন সেটা মুছে যাওয়ার শঙ্কা বয়ে বেড়ানো। সে ভালোবাসতে চায় না, কারণ সে আরও একবার ভেঙে পড়তে চায় না। রেবারে নিজের বুকটাও হাহাকার করে উঠেছিল সেদিন। মেয়েটা এত কিছু বয়ে বেড়ায় মনের মধ্যে। সবাই শুধু বাইরের ভালো থাকাটাই দেখে, কেউ বোঝে না তার মনে কি ঝড় চলে। পুনি নিজেই বুঝতে দেয় না। রেবার নিজের প্রাণপণ চেষ্টা করে পুনিকে যতটা সম্ভব হাসি খুশি রাখার। যা বায়না করে তাই এনে দেয়, যা বলে তাই করে, শুধুমাত্র নিজের প্রাণ প্রিয়ার মুখে হাসিটার জন্য। দেখতে দেখতে শোভাস্রোতে আরও 1 সপ্তাহ পেরিয়ে গেছে। পুনি আজ একটু বেশি খুশি। এর কারণ হলো আখি। তার বিয়ের আর 1 সপ্তাহ বাকি। পুনির 1 সপ্তাহ আগে থেকে ইনভিটেশন। কোকোর খবরটা জানার পর থেকে আখি যতবার পুনিকে কল করেছে ততবার কেঁদে ভাসিয়েছে। সাথে পুনি তো আছেই। আজ প্রথম তাকে বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য ফোন করায় সে উচ্ছ্বাসিত ছিল। পুনি যে কি ভালো লেগেছে। কি ব্যাপার ম্যাডাম, আজ একটু বেশি খুশি মনে হচ্ছে? রেবারের গলার স্বরে পূর্ণি জানলার দিকে থেকে মুখ ফিরিয়ে উচ্ছ্বাসিত ভঙ্গিতে ছুটে এলো রেহেবারের কাছে। রেহেবারের গায়ের কোট আছে নিজেই খুলে দিল। রেহেবার ভ্রুকুচকে আলতো হাতে পূর্ণির কোমর টেনে নিজের সাথে জড়িয়ে পিছন দিয়ে হেলান দিয়ে বলল, এত খুশি? ব্যাপার কি? পূর্ণি 2 হাত রেহেবারের বুকের উপর রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আখির বিয়ে পরের সপ্তাহে, আমাকে 1 সপ্তাহ আগে দিয়ে যেতে বলেছে। আমরা কবে যাচ্ছি অফিসার? পূর্ণির হাসি মুখ দেখে রেহেবারের মুখে হাসি ফুটল। এবার সেটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখ মুখ শক্ত করে সিরিয়াস ভঙ্গিতে বলল, এই সময় এত দূরে যাও আমি অ্যালাউ করতে পারবো না পূর্ণিমা। তোমার শরীর প্রায় সময় খারাপ হয়ে যায়। পূর্ণি ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আপনি তো থাকবেন অফিসার, প্লিজ যাই না। আমার তো ও ছাড়া কাছের তেমন কেউ নেই, বলুন। রেহেবার পূর্ণিকে ছেড়ে শার্টের বাটন খুলতে খুলতে একইভাবে রুক্ষ গলায় বলল, নো মিন্স নো, নো আর্গুমেন্টস, শোনা। পূর্ণি কানাডাতো গলায় বলল, ঠিক আছে, যাব না, কোথাও যাব না আমি। আপনি পাহাড়ে নিয়ে যাবেন বলেও আমায় নিয়ে গেলেন না। আপনি কোথাও নিয়ে যান না আমায়। বলেই পূর্ণি দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। রেহেবার দীর্ঘশ্বাস ছাড়ল। আসলে সে কাজের চাপে নিয়ে যেতে পারেনি পূর্ণিকে। এমনি মেয়েটা সারাদিন মন খারাপ করে থাকে, এখন তো তার রুমেই আসবে না। রেহেবার ফ্রেশ হয়ে কাউকে ফোন করে কথা বলে আসমানের রুমের দিকে অগ্রসর হলো। পূর্ণি বসে বসে বাচ্চাদের রেহেবারের নামে নালিশ ঠুকছিল আসমানের কাছে। বাইরে থেকে তা রেহেবারের কানে যেতেই সে ঠোঁট খামড়ে হেসে ফেলল। মেয়েটা যে কবে বড় হবে। রেহেবার আসমানের দরজায় টোকা মেরে উচ্চস্বরে বলল, আসো, তোর যদি পাহাড়ে যেতে চায় কাল সকালে রেডি থাকতে বলিস। আর 10 মিনিটের ভিতরে রুমে না এলে বুঝবে তার যাওয়ার ইচ্ছে নেই। বলে রেহেবার বাঁকা হেসে চলে গেল নিজের রুমে। তার হাত থেকে ছাড়া পাওয়া কি এতই সহজ? লিও, খেয়ে নাও সোনা। আমেহা রেহেবারের আনা ছোট্ট ছানাটাকে বুকে জড়িয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এটা ওটা বলে আদর করছে। বেডে বসে জোহান বিরক্তিকর চোখে তাকিয়ে আছে। শালা তার বন্ধু কম শত্রু বেশি মনে হয় রেহেবারকে। নইলে কেউ এমন করতে পারে নিজের বন্ধুর সাথে? এমনি বউটা তার কাছে ঘেঁচতে চায় না, তারপর আবার আর একটা প্রতিপক্ষ এনে দিল তার। জোহান শুধু পারে না, লাথি মেরে বের করে দিতে ছানাটাকে। দেখো কেমন তার বউটার বুকে লেপটে আদর খাচ্ছে, নির্লজ্জ কোথাকার। মনে মনে 1000টা গালি দিয়ে চলছিল জোহান। আমিহা খাওয়ানো শেষে লিওকে আরো জাপটে ধরে আদর করে চুমু খেতেই জোহানের যেন মাথায় রক্ত উঠে গেল। পা থেকে ব্রহ্মথালু অবধি জ্বলে উঠল। রাগে গজগজ করতে করতে উঠে লিওকে আমিহার কোল থেকে কেড়ে দরজার বাইরে বার করে দরজা লক করে দিল। আমিহা হকচকিয়ে উঠে বিস্মিত গলায় বলল, এ কি করলেন? ওকে বাইরে বার করলেন কেন? জোহান চোখ ছোট ছোট করে বুকে হাত গুজে বলল, যেই ভাব ওকে আদর করছিলে এক্ষুনি ঠিক একইভাবে আমায় আদর করবে তুমি। নয়তো আজ শুধু মালটাকে রুম থেকে বের করেছি, পরের দিন বাড়ি থেকে বের করে দেব। আমিহা চোখ বড় বড় করে তাকালো।
তারপর আবার লজ্জা আর সংকোচে চোখ নামিয়ে নিল। তাদের সম্পর্ক অনেকটাই সহজ হয়ে গেছে। তাও আমি আগের মতো লজ্জা পায় ঘনিষ্ঠ মুহূর্তে, আর জোহানের লাগাম ছাড়া কথাবার্তায়। আজকাল একটু বেশি অসভ্য হয়েছে লোকটা। রান্নাঘর, ডাইনিং রুম সব জায়গায় তার সাথে লেপ্টে থাকে, আর এটা সেটা বলে আমিহাকে লজ্জায় ফেলে। যদিও আমিহা ব্যাপারটা এনজয় করে না তা নয়, তবে তার চেয়ে বেশি সে লজ্জা পায়, যেমন এখন পাচ্ছে। জোহান আমিহার হাত টেনে নিয়ে বেডে বসিয়ে বলল। কি হলো, শুরু করো। আমিহা করুণ চোখে জোহানের দিকে তাকিয়ে নিজের হাত কচলাতে থাকলো। জোহান এবার দুষ্টু এসে বলল। আর 2 মিনিটে তুমি না শুরু করলে কিন্তু আমি আদর করা শুরু করে দেব। তখন শত বললেও কিন্তু থামাতে পারবে না ভাই। আমি আরো লজ্জা পেল যেন। হাঁসফাঁস করে উঠে কিছু বলার আগেই জোহান গলা ঝেড়ে বলল। টাইমস আপ, নাও ইটস মাই টার্ন। বলেই আমিহাকে হ্যাচকা টান মেরে নিজের কোলের উপর বসিয়ে ঠোঁটে ঠোঁট ডুবে দিল। আর সত্যি আমিহা এই বাঁধন ছাড়াতে চেয়েও পারল না। অগত্যা সারাটা রাত তাকে এই উন্মাদনার তাপ সহ্য করতে হলো। এক চুলো ছাড় পেল না স্বামীর সোহাগ থেকে। পুনি হাসি খুশি মুখ করে গাড়িতে বসে থাকা রেহেবারের দিকে তাকালো। রেহেবার তা দেখে চোখ ছোট ছোট করে বলল। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মনে আছে তো? পুনি মুখ ভেঙালো। রেহেবার গমগমে গলায় বলল। একটা রুলসও ব্রেক হলেই সোজা বাড়ি। বেশি মুখ বাঁকালে এখানে রেখে চলে আসবো। পুনি গাল ফুলিয়ে বলল। মনে আছে, সব মনে আছে। আপনার কথার অবাধ্য হলে চলবে না। পাহাড়ে ওঠার বায়না করব না, শুধু দূর থেকে দেখব। খাওয়া নিয়ে কোনো বায়না করব না। 2 দিনের বেশি থাকার জন্যও বায়না করব না। আর একটুও শরীর খারাপ লাগলে তৎক্ষণাৎ আপনাকে বলবো, হয়েছে? রেহেবার মৃদু হেসে রেবানটা পরে দক্ষ হাতে ঘাড়ি ঘুরিয়ে দিল। দ্যাটস লাইক মাই গার্ল। বিকেল গড়িয়ে সবে সন্ধ্যা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে নিজের গন্তব্যে। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর রেহেবার দেখল পুনি ঘুমিয়ে পড়েছে গাড়িতে মাথা এলিয়ে। রেহেবার তাকে দেখে মৃদু হাসল। সারাটা রাস্তা মেয়েটা ননস্টপ তাকে এটা ওটার গল্প শোনাতে শোনাতে এসেছে, আর রেহেবার তা মনোযোগ দিয়ে শুনেছে। রেহেবার বাম হাত বাড়িয়ে পুনির মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দিল। পুনির মুখ শান্ত। তার চোখের নিচে লেগে থাকা ক্লান্তির ছাপ তাকে আশ্বস্ত করছিল সে এখন কতটা প্রশান্তিতে আছে। কিন্তু এই প্রশান্তির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। রেহেবার গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে রেখেছিল। রাতের ফাঁকা রাস্তায় সে সাবধানে গাড়ি চালাচ্ছিল। পাহাড়ি সরু পথ, একপাশে গভীর খাদ, অন্য পাশে খাড়া পাহাড়ের দেয়াল। রাস্তা একদম ফাঁকা ছিল, কেবল নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে পাথরের ওপর বাতাসের ঝাপটা শোনা যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সামনে থেকে আলো ঝলসে উঠল। রেহেবারের চোখ সেদিকে যেতেই একটা লরি প্রচণ্ড গতিতে দিকভ্রষ্ট হয়ে বেসামালভাবে ছুটে আসছে। গাড়ির চালক হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অথবা ব্রেক ফেল করেছে। এত দ্রুত গতিতে আসতে থাকা লরিটা মুহূর্তের মধ্যে দূর থেকে কাছাকাছি চলে এলো। পাশে ঘুমন্ত পূর্ণির দিকে তাকাতেই রেহেবারের মাথা খালি হয়ে এলো। সে দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে নিতে চাইল, কিন্তু রাস্তা সরু, তাকে তেমন সুযোগ দিল না। তার নিখুঁত ড্রাইভিং দক্ষতাও এখানে কাজে এলো না। মুহূর্তের মধ্যে বিকট শব্দে লরিটা তার গাড়ির পাশের অংশে ধাক্কা মারল। একটা প্রচণ্ড ধাক্কা। গাড়িটা কেঁপে উঠল। সামনের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হেডলাইটগুলো নিমেষেই নিভে গেল। গাড়ির ভেতর থাকা দুজনেরই সেই আঘাত লাগলো। পুনি জ্ঞান হারালো কিছু বুঝে ওঠার আগেই। পরপরই আরেকটা ধাক্কা খেয়ে গাড়িটা সরু রাস্তা থেকে ছিটকে গিয়ে একেবারে খাদ বরাবর চলে গেল। সেকেন্ড খানিকের জন্য মনে হলো সবকিছু থেমে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে সব। রেহেবার ধোঁয়ার চোটে কেসে উঠল। গলার পাশে কাচের টুকরো বেঁধে রেহেবার নিজের পকেট হাতড়ে ফোনটা বের করে দেখলেও সেটাও আস্ত নেই, কাজ ভেঙে আছে। পূর্ণির দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল রেহেবারের। পূর্ণির কানের কপালের পাশে কাচ বিঁধে। তাদের গাড়িটার খুব একটা তাও ক্ষতি হয়নি এই ভেবে রেহেবার কিছুটা স্বস্তি পেল। তবে অন্ধকারের কারণে অবস্থানটা বুঝল না। রেহেবার গাড়ি থেকে বেরোতে চাইতেই আবার এক ঝাঁকুনি। এতক্ষণে রেহেবার বুঝলো তাদের গাড়িটা খাদে ঝুলছে বেশিরভাগটাই। সামনের একদিকে কোনো ক্রমে মাটির সাথে আঁকড়ে আছে। সামান্য নড়চড়ও যেন এখন বিপজ্জনক। রেহেবারের কপাল ফেটে গেছে, রক্ত গাল বেয়ে নামছে। হাত কেটে কাচের টুকরো বিঁধে আছে। ব্যথা অনুভব করলেও এখন তার মাথায় একটাই চিন্তা, তার সন্তান আর তার বউ। সে দ্রুত পূর্ণির দিকে তাকালো। পূর্ণি স্থির হয়ে বসে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। রেহেবার তার কাঁধ ধরে ঝাঁকুনি দিল। পূর্ণিমা, পূর্ণিমা ওঠো। পূর্ণি চমকে উঠে চোখ মেলল। চারপাশে ধোঁয়া, রক্ত, ভাঙা কাঁধ দেখে বোঝার চেষ্টা করলো কি ঘটেছে। মুহূর্তের মধ্যেই তার দৃষ্টি রেহেবারের রক্তাক্ত মুখের দিকে গেল।
আর তারপর নিচে খাদে তুলতে থাকা গাড়িটার সামনে তাকিয়ে তার নিঃশ্বাস আটকে গেল। রেহবার, সে আঁকড়ে ধরল রেহেবারের হাত, আতঙ্কিত চোখে তাকিয়ে বলল। আমরা আমরা এখানে কিভাবে? রেহেবার ধীরে ধীরে বলল। পূর্ণিমা, এসব পরে বলবো। ফার্স্ট তুমি গাড়ি থেকে নামো। পুনি মাথা ঝাঁকিয়ে কেঁদে উঠল। না না না, আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। মরতে হলে একসাথে মরবো, তাও আমি আপনাকে ছাড়তে পারবো না। আপনি ছাড়া আমার গোটা দুনিয়ায় আমার কেউ নেই, কিচ্ছু নেই। গাড়িটা একটু কেঁপে উঠল, সাথে রেহেবারের বুকটাও। আচ্ছা, তার পাথর কঠিন বুকটাও আজ এত পরিমাণ কেন ভয় পাচ্ছে? মৃত্যুর ভয় তো আগে কখনো সে পায়নি। যেন হাল ছেড়ে দেওয়ার আগে সে শক্তি নিয়ে আঁকড়ে আছে। রেহেবার জানে তাদের কাছে খুব কম সময়। রেহেবার পুনির হাত শক্ত করে ধরে মৃদু হেসে বলল। আমি কোথায় যাব বলো তোমার ছেড়ে? তুমি তো জানো আমি তোমার ছেড়ে থাকতে পারি না। তুমি নামবে তবেই তো আমি নামতে পারবো সোনা। আগে তুমি বেরো। পুনি আবারও মাথা নাড়ালো, সশব্দে কেঁদে উঠে বলল। আপনি মিথ্যে বলছেন, আমি জানি। এখান থেকে আমার ভার সরে গেলে গাড়িটা আর থাকবে না। রেহেবার গভীর শ্বাস নিল, বুঝলো এভাবে পূর্ণি যাবে না। তখনই সে এক মুহূর্তের জন্য পূর্ণির চোখে চোখ রাখল, তারপর তার হাত ধরে দৃঢ়স্বরে বলল। আমার কসম পূর্ণিমা, তুমি এক্ষুনি এই গাড়ি থেকে নামবে। অন্তত আমাদের অনাগত সন্তানের কথা চিন্তা করো। তার তো কোনো দোষ নেই। আর তুমি আমার উপর বিশ্বাস রাখো না। আমি তো বলছি আমি ফিরবো। পুনি ফুপিয়ে উঠল, কান্নারত গলায় বলল। আপনি সত্যি আসবেন আমার পর? আসবো। রেহেবার তার চোখের দিকে তাকিয়ে বলল, যেন নিজের মিথ্যে কথাটাকেও সত্যি বানাতে চাইছে। পুনি কাঁদতে কাঁদতে জানলার দিকে দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। একবার পেছনে ফিরে তাকাচ্ছে না, কারণ সে জানে একবার তাকালেই সে আর যেতে পারবে না। গাড়িটা আরেকটু ঝুঁকে গেল, এবার সত্যিই নেমে পড়ার উপক্রম হলো। গাড়ির ভারসাম্য হারিয়ে গেল। পুনি পাথরের উপর উঠে দাঁড়াতেই পিছনে ঘুরল। রেহেবারের মলিন মুখটা দেখে কিছু বলার আগেই রেহেবার লম্বা শ্বাস নিয়ে বলল। ভালোবাসি সোনা। তারপরেই মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে রেহেবারের গাড়িটা সশব্দে নিচে পড়ে গেল। রেহবার! পুনির চিৎকারে পাহাড়ের নিস্তব্ধতা কাঁপিয়ে দিল। সে দৌড়ে খাদ পর্যন্ত গেল। নিচে তাকিয়ে ভেতর থেকে হাহাকার বেরিয়ে এলো। অন্ধকারে নিচের কিছুই দেখা গেল না। পুনি হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁপতে কাঁপতে বলল। না, এ হতে পারে না। আপনি বলেছেন আপনি আসবেন। আমি প্রতিবারের মতো এবারেও আপনার কথা বিশ্বাস করেছি। আপনি আমায় ঠকাতে পারেন না রেহবার। আমি আপনাকে ভালোবাসি, নিঃশ্বাস নেওয়ার মতো ভালোবাসি। সে দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। নিস্তব্ধ পাহাড়ের রাস্তায় কেবল তার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো।